শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। যমুনায় সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিয়মের প্রমাণ মেলায় রাজধানী কলেজ গেটে দুটি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত, সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেব। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে IMF প্রতিনিধি দলের বৈঠক। অর্থনৈতিক সংস্কার, ঋণের কিস্তি ও শর্ত নিয়ে আলোচনা। রাজধানীর অধিকাংশ পাম্পেই তেলের সরবরাহ ঘাটতি। জ্বালানির আশায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, পর্যাপ্ত মজুদ আছে জানালেন মন্ত্রী। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। 13 বছরেও শেষ হয়নি বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ। অকেজো পড়ে আছে স্থাপনাগুলো। কারিগরি কমিটির রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে সরকার। কন্ট্রাক্টর কাজ শেষ করেনি, এর ভিতরে একটা অস্বাভাবিক পরিস্থিতির ফলে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। সুতরাং অস্বীকার করার কিছু নেই, এটা আসলে অফিসিয়ালি কিছু করার সুযোগ নেই। যতটুকু বিনিয়োগ হয়েছে, সরকার যদি এখান থেকে টাকাটা তুলতে চায়, যারা ব্যবহার করবে তাদের কাছ থেকে টোল আদায় করতে পারে। 111-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি। ইরানের অনমনীয় অবস্থানের কারণে চাপে মার্কিন প্রেসিডেন্ট, মত বিশ্লেষকদের। বিশ্ববাজারে অস্থিরতার দেশের ভেতরে বাইরে চাপের কারণে যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। রাজধানীর কলেজ গেটে টিজি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি বন্ধ থাকবে হাসপাতালের ICU ও NICU। সকালে মুক্তিযোদ্ধা টাওয়ারে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টিজি হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসকের দেখা মেলেনি, ব্যবস্থাপত্রেও চিকিৎসকের স্বাক্ষর নেই। অথচ NICUতে ভর্তি আছে 4 শিশু, আর সেখানেও চিকিৎসক পাওয়া যায়নি। এই হাসপাতালে ভর্তি সব রোগী ভাগিয়ে আনা হয়েছে। বিল, নানা অনিয়ম নিয়ে অভিযোগ করেন রোগীরা। এদিকে যমুনা হাসপাতালের NICUতে গিয়েও দেখা মেলেনি চিকিৎসকের। চিকিৎসার পরিবেশ না থাকায় বন্ধ করে দেওয়া হয় ICU, NICU। মুক্তিযোদ্ধা টাওয়ারে মোট 5টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সব প্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের ডিউটি অফিসার থাকে হচ্ছে হলো আপনার 24 ঘন্টা। এখন কয়জন আছে? এখন আপাতত নেই, নাস্তা করতে গিয়েছে। আমার BMDC নাম্বার আমি ভুলে যাইনি, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাকে বলছি যে এই ব্যাপারে আপনাকে আমার মানে কোনো অ্যান্সার দেওয়ার কোনো ধরনের আইনগত বিষয় নেই। রাজধানীর কলেজ গেট এলাকার টিজি হাসপাতালে সহকর্মী হাসান মিসবা আছেন। একটু অভিযানের বিষয়ে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিসবা, আমরা দেখলাম অভিযানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যাচ্ছে। কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। টিজি হাসপাতালে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম এসেছিল। তারা সেখানে নানা ধরনের অনিয়ম পেয়েছে। সবচেয়ে বড় অনিয়ম হচ্ছে যে একটি হাসপাতাল চলছে, সেখানে কোনো ডাক্তার নেই। NICUতে বাচ্চা ভর্তি আছে, সেখানে কোনো ডাক্তার নেই। নার্স দিয়ে পুরো কার্যক্রম চালানো হচ্ছে। বলা হলো যে চিকিৎসক নাস্তা করতে গেছেন, কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যেও সেই চিকিৎসক আর ফিরে এলেন না। এরপর একজন চিকিৎসক এলেন, তিনি পরিচয় দিলেন তিনি চিকিৎসক। তার কাছে আমরা BMDC রেজিস্ট্রেশন নম্বর জানতে চাই। তিনি বললেন তিনি সেটি ভুলে গেছেন, যেটি একটি চিকিৎসকের ক্ষেত্রে কখনোই হয় না।
এরকম নানা অনিয়ম সেখানে পাওয়া গেছে। পরে সেই এনআইসিইউটি বন্ধের সিদ্ধান্ত হয়। আর আমি এই মুহূর্তে আছি যমুনা হাসপাতাল, জেনারেল হাসপাতাল। যমুনা জেনারেল হাসপাতালে এটি হচ্ছে এনআইসিইউ। এনআইসিইউতে এখানে 4 জন শিশু ভর্তি আছে। এই 4 শিশুর বেশিরভাগের অবস্থাই কিন্তু খুব একটা সুবিধাজনক না। একটি শিশুর অবস্থা খানিকটা ভালো। তো এনআইসিইউতে শিশু যারা আছে এখানে কোনো ডক্টরের দেখা পায়নি স্বাস্থ্য অধিদপ্তরের টিম। ফলে এই বাচ্চাদেরকে অন্য হাসপাতালে এখান থেকে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে অভিভাবক যারা আছেন তারা 2 জন বলছিলেন যে তারা নিজের ইচ্ছে এখানে এসেছেন, বাকি 2 জন বলেছেন তারা অ্যাম্বুলেন্সের চালকদের মাধ্যমে এই হাসপাতালে এসেছেন। মোট 5টি প্রতিষ্ঠানের স্বাস্থ্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। তার মধ্যে এই 2টি প্রতিষ্ঠানের এনআইসিইউ এবং টিজি হাসপাতাল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আর যমুনা জেনারেল হাসপাতাল সেটির আইসিইউ এবং এনআইসিইউ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি যে 3টি প্রতিষ্ঠান সেগুলোর বিষয়ে আগামীকাল স্বাস্থ্যের ডিজির সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা জানি যে রাজধানীর সোহরাওয়ার্দীর বিপরীত পাশে এই মুক্তিযোদ্ধা টাওয়ারে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো পুরোপুরি দালাল নির্ভর। কিছু কিছু প্রতিষ্ঠানের মালিক নিজেই দালাল ছিলেন এবং একটি হাসপাতালের মালিক হয়ে গেছেন। সুতরাং এই দালাল নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা বন্ধের চেষ্টা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সেটা আসলে কতটুকু সম্ভব হবে সময় তা বলে দেবে। নিশ্চয়ই তাই। ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন মেজবা। যেসব হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ঈদে হাসপাতালগুলোতে রোগীরা ভালো সেবা পেয়েছে। এডিস মশা নিধনে 2 সিটি কর্পোরেশন একসাথে কাজ করবে বলেও জানান তিনি। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেব। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন আইএমএফ প্রতিনিধি দল। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আইএমএফ এর ঋণের কিস্তি ও শর্ত নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে অর্থনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন আইএমএফ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন। বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতি নিয়েও আলোচনা হয়। এ সময় জ্বালানি পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর ঋণ ছাড়ের বিষয়ে এপ্রিলে ওয়াশিংটনে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। ব্যাংকিং সেক্টর তো অত্যন্ত খুবই খারাপ অবস্থায় আছে, শেয়ার বাজার খুবই খারাপ অবস্থায় আছে, তারপরে ট্যাক্স জিডিপি অবস্থা খুবই কঠিন। তো এগুলো থেকে উত্তরণ করতে হলে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা যে কথাগুলো বলেছি, আমরা বলেছি এগুলো বাস্তবায়নের মাধ্যমে এটা সম্ভব, এবং এগুলো বাস্তবায়নের যে পদক্ষেপগুলো আমরা একটার পর একটা নিয়ে যাচ্ছি। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এ সময় যাত্রীরা জানান, পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে তারা নির্বিঘ্নেই ঢাকায় ফিরেছেন। আর ছুটি শেষে আবারও কর্মদিবস শুরু হয়। অনেকেই আজই অফিসে যোগ দেবেন। মাঝে 2 দিন কর্মদিবসের পর আবারও 3 দিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র শনিবার ঢাকায় ফিরবেন বলে জানান তারা। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসছি, পড়ছি ঢাকায় বরিশাল থেকে। সুস্থ শান্তিতে আসছি, খুবই ভালো, ঠিক আছে, আমরা খুবই শান্তিতে আসছি। ভালোভাবে কাটছে, কোনো অসুবিধা হয় নাই, ঈদ যাত্রাও ভালো হয়েছে। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় সড়ক পথেও ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। এদিকে ঈদের ছুটিতে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই আজ বাড়ি যাচ্ছেন। আর যারা রাজধানী ছাড়ছেন তারা বলছেন, ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়িতে যাননি, আর এখন প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা ঢাকা ছাড়ছেন। পবিত্র ঈদ উল ফিতরের টানা ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। খুলেছে ব্যাংক, অফিস, আদালত সহ সব ধরনের আর্থিক বেসরকারি প্রতিষ্ঠান।
গত 17 মার্চ থেকে শুরু হওয়া টানা 7 দিনের সরকারি ছুটি সোমবার শেষ হয়েছে। এদের আনন্দ শেষে রাজধানী সহ সারা দেশে ফিরেছে কর্মব্যস্ততা। কাজে ফিরেছেন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে কর্মজীবীদের জন্য স্বস্তির খবরও আছে। অফিস খোলার মাত্র একদিন পরই আবারও ছুটি মিলছে। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সাথে সাপ্তাহিক ছুটি মিলে আবারও টানা 3 দিনের অবকাশ পাচ্ছেন চাকরিজীবীরা। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক চালকরা। সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না। ডিপো থেকে জ্বালানি তেল আসার কোনো সুনির্দিষ্ট সময়ও বলতে পারছে না কর্তৃপক্ষ, এবং অধিকাংশ ফিলিং স্টেশনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। অনেকে এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে যেতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকু শেষ করে ফেলেছেন। সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক কাজ করছে। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা ফিলিং স্টেশনের লাইন দীর্ঘতর করছে। ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় সাময়িক সংকট তৈরি হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা চাহিদায় দেখা দিয়েছে। আর পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল নিচ্ছে, তাই স্টক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। হেমাদপুর ওই দিক থেকে আসতে আসতে আসাদ গেট পর্যন্ত আসছি, মানে কোনো পাম্পেই তেল দিচ্ছে না। গাড়িটা স্টার্ট করতে গেলে 150 গ্রাম করে তেল একবারে জায়গা, তেলে কোনো যদি 1000 বাড়ি স্টার্ট করা লাগে তাহলে 2 লিটার আর লিটার তেল এমনিতেই পুরা যায়। গভর্নমেন্ট থেকে বারবার বলতেছে আমাদের প্যানিক হওয়ার জন্য না, পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু দেখেন বাস্তব চিত্রটা দেখেন, আপনি নিজেও দেখছেন যে এখানে আসলে কোনো ধরনের তেল নাই। কালকে আমরা যে তেল পাইছি মানে কোঠায়, সেই তেলটা কালকে ভোর রাত্রে শেষ হয়ে গেছে। তো এখন আবার তেল আনার জন্য আমরা পাঠাইছি, তো তেল আসলে সেটা আমরা আবার চালু করতে পারবো। আমরা একটু রাজধানীর পরিবাগ এলাকার কি চিত্র সেটি দেখব। আমাদের সহকর্মী আখলাকুস সাফা সেখানে আছেন। সাফা, পরিবহন মালিক যারা আছেন তারা তো এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে এই জ্বালানি তেলের জন্যই ঘুরছেন। প্রয়োজন মতো তেল পাচ্ছেন কি, এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে তাও জানাবেন। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। প্রয়োজন মতো তেল পাওয়ার কথা যেটি বলছেন, প্রয়োজনটা তো আসলে আপেক্ষিক। এখানে ইস্যু হচ্ছে 2 রকমের। সেটি হচ্ছে এক, সরবরাহ ঘাটতি যেটি ডিপোর থেকে, আরেক হচ্ছে প্যানিক বাইং, যেটি হচ্ছে মানুষজন প্যানিক করে তারা তেল নিচ্ছেন, এবং সেখানে তারা তাদের যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা এখন তারা বেশি অনুভব করছেন। কেন বেশি অনুভব করছেন? কারণ তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে। সেটা হচ্ছে যে হয় তেলের দাম বাড়তে পারে, এটি যেমন আছে, আরেক হচ্ছে যে পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে। ঈদের আগে যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে ঘন্টার পর ঘন্টা সারা রাত ধরে লাইনে থেকে এই রোজার মধ্যে যে মানুষগুলো তেল নিয়েছিলেন, তারা কিন্তু ঈদের পর দিন থেকে আবারও তেল নেওয়ার শুরু করেছেন। যে সাধারণভাবে 2 থেকে 3 লিটার তেল নিয়ে চলতেন মোটরসাইকেলের বেলায়, সে নিচ্ছেন 8 থেকে 10 লিটার। আর গাড়িগুলোর বেলায় তো আসলে বলার বাহুল্যই। সেই জায়গায় আমি এমন একজনকে পেলাম, যিনি আজ সকালে যেটি দেখলাম যে 11টা পাম্প ঘুরেছেন, 11টা পাম্প ঘুরে তিনি 10 লিটার তেল খুইয়ে ফেলেছেন। তিনি নেবেন কিন্তু আবারও 10 লিটার তেল। এটা হচ্ছে একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যেটা জরুরি, সেটি হচ্ছে পাম্পগুলো যেগুলো বন্ধ আছে, এখনও পর্যন্ত তেল দিচ্ছে না, তারা কিন্তু বলছে যে তাদের যে বরাদ্দ, অর্থাৎ তারা সাধারণ সময় যে পরিমাণ তেল ডিপো থেকে পেতেন তার থেকে কম পাচ্ছেন। যেমন একটা এক্সাম্পল বলছেন, 45,000 লিটার যেখানে স্বাভাবিক সময় পেতেন সেখানে এখন পাচ্ছেন 18,000 লিটার। এটা যেমন তাদের বক্তব্য। আবার আরেকটা বলছেন যে গত বছর অর্থাৎ 2025-এর ঠিক এই সময়ে যেই পরিমাণ তেল পাওয়া যেত ডিপো থেকে, যেই পরিমাণ তেল দেওয়া হতো, সেই পরিমাণের চাইতে 20% এই বছর এই সময়টাতে তারা কম দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু তারা বলছেন। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের কোনো রেশনিং কিন্তু এই মুহূর্তে বলবৎ নেই। এছাড়াও আগের সিদ্ধান্ত, পরের সিদ্ধান্ত, নতুন করে আসা যে সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত সংক্রান্ত যে বিষয়, এইখান থেকে যে কনফিউশন তৈরি হচ্ছে, এই কনফিউশনের জায়গা থেকে মানুষজন প্যানিক করছেন, প্যানিক করে বেশি তেল নেওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে এইসব শুনেও খেপে যাচ্ছেন, বলছেন যে তার এটা বেশি দরকার। আবার এটাও আমরা দেখেছি অনেকের তেল শেষ, রিজার্ভ ট্যাঙ্ক শেষ হয়ে গেছে, তারা ঠেলে নিয়ে যাচ্ছেন তাদের মোটর বাইক। এটা হচ্ছে পরিস্থিতি। বৃষ্টি, শুনছিলাম আমরা পরিবাগ এলাকার যে ফিলিং স্টেশন, সেখানকার চিত্র জানাচ্ছিলেন সহকর্মী আখলাকুস সাফা। ধন্যবাদ জানাচ্ছি তাকে। এদিকে তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় সরবরাহ করতে কিছুটা দেরি হচ্ছে। এটি সচিবালয়ে ব্রিফিংয়ে জানান জ্বালানি মন্ত্রী।
হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাম তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না। তো মহাসড়কের মধ্যে বিআরটি প্রকল্পের রাস্তা, বিশেষায়িত বাসের জন্য যাত্রী ছাউনির কাঠামো আছে, কিন্তু না কেনা হয়েছে বাস, না আছে যাত্রীদের বসার জায়গা। ফুটওভার ব্রিজের এক পাশ থেকে ওঠার সিঁড়ি আছে, কিন্তু নামার উপায় নেই। সড়কে নেই কোনো বাতি, ঝাড়ু পড়ে না কয়েক বছর। সব মিলিয়ে অভিভাবকহীন অবস্থায় বিআরটি প্রকল্পের রাস্তা। আদৌ কি পরিপূর্ণ রাস্তা হয়ে উঠবে এই প্রকল্প? সহকর্মী তানভীর সিদ্দিক টিপুর 2 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন প্রথম পর্ব। ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে 2012 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। 13 বছর পেরিয়ে এখনও শেষ হলো না এর কাজ, যা হওয়ার কথা 4 বছরে। বিআরটি প্রকল্পকে রাজধানীর যানজট নিরসনের বড় সমাধান হিসেবে বিবেচনা করা হয়েছিল। এক যুগেরও বেশি সময় এই প্রকল্পের কাজ চলেছে। কয়েক দফায় বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ, কয়েকবার সরকার বদলেছে সিদ্ধান্ত, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। শোনা যাচ্ছে যে এটিকে আর বিশেষায়িত বিআরটি লেন হিসেবে নয়, বরং সাধারণ সড়ক হিসেবে ব্যবহার করা হবে। এই বিআরটি প্রকল্পকে কেন্দ্র করে যেসব অবকাঠামো গড়ে উঠেছে তার সবই এখন অকেজো হয়ে পড়ে আছে। মহাসড়ক হয়ে গেছে সংকুচিত, স্বাভাবিক সময়েও লেগে থাকে তীব্র যানজট। লেনের 2 পাশে বেষ্টনী, তাই যানবাহন বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজ চালানো কঠিন। জায়গা হয়ে গেছে সরু সংকীর্ণ হয়ে গেছে, এই জন্য পাস হইতে পারে না, এই জন্য অ্যাম্বুলেন্সে অনেকেই মারা যায়। কাজ বন্ধ হওয়ার পরে মানবেতর জীবনযাপন করছে মানুষ। এখানে কাজটা হয়ে গেলে অনেক সুন্দরভাবে মানুষ চলাফেরা করতে পারে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হইতেছে, যাতায়াতের কারণে রাস্তায় জ্যাম লাগতেছে, অফিস ছুটির সময় রাস্তা জ্যাম লাগতেছে। এই কাজগুলো বন্ধ রাখছে, দেখা গেছে দেখার মতো এখন কেউ নাই। রাত্রে এখানে চিন্তাকারীরা অনেক কিছু মালামাল খুলে নিয়ে যায়। উপরে চালু হয়ে গেলেই মনে করেন রাস্তা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। বাইপাসটা দূরে চড়ে টঙ্গি বন্ধ, ডেলি মানুষ মরে। যাত্রী ছাউনি, ফুটওভার ব্রিজগুলোর শুধু কাঠামো হয়েছে, ব্যবহারযোগ্য করা হয়নি। উল্টো ঝুলে আছে ঝুঁকি নিয়ে, কোনো রক্ষণাবেক্ষণও নেই। 20 কিলোমিটারের পুরো রাস্তাটা এখন দেখলে যে কেউ বলবে এর কোনো অভিভাবক নেই। কি করছে বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি? তাদেরই এই প্রকল্পে রুট পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কথা। দেখলেও আমি কিছু করতে পারছি না, মানে আমি অনুরোধ করতে পারি, কাঠামো আছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, জুলাই অভ্যুত্থানের পর এই প্রকল্পের ঠিকাদার পালিয়ে যাওয়ায় আর কাজ হয়নি। নিজেই বলছেন বিআরটি এখন পরিণত হয়েছে বেওয়ারিশ প্রকল্পে। এটা আমি কন্ট্রাক্টরকে বুঝিয়ে দিয়েছি, সাইড বুঝিয়ে দিয়েছি, কন্ট্রাক্টর কাজ শেষ করেনি। এর ভিতরে একটা অস্বাভাবিক অপস্থিতির ফলে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। এখন এই ইয়েটা কার? বেওয়ারিশ বলা যায়, সহজ এটার দেখভাল করে। সুতরাং অস্বীকার করার কিছু নেই যে এটা, বাট অ্যাকচুয়ালি অফিসিয়ালি এখনো কন্ট্রাক্টর হ্যান্ডওভার যেহেতু করেনি, এটা আসলে অফিসিয়ালি কিছু করার সুযোগ নেই। প্রকল্পের শুরু থেকেই এর পরামর্শক ছিলেন যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। তার মতে এই প্রকল্পটির বর্তমান অবস্থার জন্য দায়ী পরিকল্পনাগত ত্রুটি। অতি উৎসাহী হয়ে এটা করা হয়েছে। এটা একটা মারাত্মক পরিকল্পনাগত ত্রুটি ছিল, এবং যারা অতি উৎসাহে এটা নিয়েছে সেইটাই কিন্তু ভুল হয়ে গেছে। জোর করে ফিট করাতে গিয়েই আজকে আমাদের বদহজম হচ্ছে। 2 দফায় অর্থ বরাদ্দ বাড়িয়ে 4000 কোটি টাকার বেশি খরচ হয়েছে এ প্রকল্পে। অন্তর্বর্তী সরকারের কাছে আরও 3000 কোটি টাকা চাওয়া হলে তা ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন।
অধ্যাপক শামসুল হক জানান, প্রকল্পে অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান এডিবির তরফ থেকে বলা হয়েছে এটিকে আর বিআরটি করিডোর হিসেবে বিবেচনা করবে না তারা। বাস কেনার জন্য অর্থায়নও করবে না, সাধারণ সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রজেক্ট হিসেবেই দেখা হবে। বিআরটিকে টোল ভিত্তিক রোড করার পরামর্শ দিচ্ছেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। যারা ফান্ডিং দিয়েছিল এডিবি, তারাও বলেছে এইটার বিআরটি করিডোর হিসাবে বিবেচনা তারা করবেন না, বাস কেনার জন্য তারা আর অর্থায়ন করবেন না। সেফটি অডিটের মাধ্যমে নিরাপদ যদি করা যায়, আমার মনে হয় দেশের লাভ হবে এবং যতটুকু বিনিয়োগ হয়েছে সরকার যদি এখান থেকে টাকাটা তুলতে চায়, মাঝখানের এক্সপ্রেসওয়ে কনফিগারেশনে বিআরটি রুটটার মধ্যে যারা ব্যবহার করবে তাদের কাছ থেকে টোল আদায় করতে পারে। সামগ্রিক মূল্যায়নের জন্য একজন যোগাযোগ বিশেষজ্ঞকে প্রধান করে একটি কারিগরি কমিটি করেছে মন্ত্রণালয়। রিপোর্টের অপেক্ষায় আছে সরকার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত এবং 111-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে বাড়িধারা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বাড়িধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। হত্যা মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী মালয়েশিয়া জনশক্তি রফতানির মূল হোতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন তিনি। তার 5 দিনের মাথায় জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম কিনেন। এরপর দিনই জাতীয় পার্টির সভাপতি মণ্ডলের সদস্য হন 1-11-র সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা। আমরা প্রাথমিকভাবে 5টা মামলা পেয়েছি, এবার একটা মামলায় ওয়ারেন্ট হয়ে গেছে। আমরা এটা যাচাই বাছাই করতেছি। ওয়ারেন্ট একটা বৈষম্য বিরোধী মামলায় এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানানোর জন্য সহকর্মী তাজনুর ইসলাম আমাদের জন্য অপেক্ষা করছেন। তিনি এখন মিন্টো রোডে আছেন। তাজনুর, মাসুদ উদ্দিন চৌধুরীকে আজই কি আদালতে তোলা হবে কিনা, এ বিষয়ে পুলিশ কি জানিয়েছে, একটু বিস্তারিত করে জানাবেন। পুলিশ বিস্তারিত জানানোর জন্য একটি প্রেস ব্রিফিং ডেকেছে এবং সেই প্রেস ব্রিফিংটি কভার করার জন্যই আমরা অপেক্ষা করছি ডিএমপি মিডিয়া সেন্টারে। ঠিক সেই বিএমপি মিডিয়া সেন্টারের প্রধান ফটকে আমরা রয়েছি। অনেকগুলো প্রশ্ন এখনও আমাদের সামনে জমা, সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমরা সেই ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পারব। বিশেষ করে এই সাবেক সেনা কর্মকর্তাকে কিভাবে গ্রেফতার করা হলো, তার যে পরবর্তী সময়কার যে আইনি প্রক্রিয়া, কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এই সমস্ত রকমের প্রশ্ন আমাদের মাথায় রয়েছে। সেগুলোর জবাব তখনই পাওয়া যাবে যখন পুলিশ আনুষ্ঠানিকভাবে তার ব্যাপারে এই তথ্যগুলো আমাদেরকে জানাবে। তবে আদালতে তোলার ব্যাপারে এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে কাউকে গ্রেফতার করার পরে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই আদালতে তোলার একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে নিশ্চয়ই আজকে দিনের মধ্যেই তাকে আদালতে তোলা হবে এবং নিশ্চয়ই পরবর্তী সময়ে পুলিশ তার রিমান্ড চাইবে কিংবা অন্য যে আইনি আনুষ্ঠানিকতা সেগুলোর ব্যাপার রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। যেমনটি আপনি খবরেও বলছিলেন যে পুলিশের এই যে ডিবি পুলিশের যিনি প্রধান, তিনি এর মধ্যে জানিয়েছেন যে তার নামে ইতোমধ্যেই 5টি মামলা রয়েছে, কিন্তু এই দফায় তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিংবা গ্রেফতার করা হয়েছে সেই তথ্যটিও এখন পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি। সব মিলিয়ে এই যত রকমের প্রশ্ন সামনে রয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীকে নিয়ে, তার পরবর্তী সময়কার যে আইনি প্রক্রিয়াগুলো নিয়ে, সবগুলো প্রশ্নের জবাব নিশ্চিতভাবে আমরা জানার চেষ্টা করব এই কিছুক্ষণ পরে কিংবা 2টার দিকে যেই প্রেস ব্রিফিংটি হওয়ার কথা রয়েছে সেই ব্রিফিংটির মাধ্যমে। বৃষ্টি, নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ তাজনুর। আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়। এটিকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি, এমনটা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সকালে সিডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছেন, 10ম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে, আর সেখান থেকেই জানতে হবে ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়েছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে বলে জানান তথ্যমন্ত্রী। বলেন, ইতিহাস চর্চার উপরই সুশাসনের গতি নির্ভর করে। এই ধরনের প্রকাশনা এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো যদি ফিরে দেখা সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি।
ঈদের ছুটি শেষ হলেও দেশের পর্যটন স্পটগুলোতে আজও ঘুরে বেড়াচ্ছেন অনেকে। পর্যটন নগরী কক্সবাজারে সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে মেতেছেন সমুদ্র স্নানে। সহকর্মী এহসান আল কুতুবি আছেন সেখানে। এহসান, আপনি কোন স্পটে আছেন এখন এবং ভ্রমণ পিপাসুদের আনাগোনা এই মুহূর্তে কেমন দেখছেন, যদিও ঈদের ছুটি শেষই বলা চলে? আমরা তো বেশ কয়েকদিন সমুদ্র সৈকতের যে কোলাহল, লাখো মানুষের ঢল সেটি দেখাচ্ছিলাম। পাশাপাশি আমি এই মুহূর্তে আছি একটি স্পট, সেটি হচ্ছে একটি ভবনের নিচে অনেকগুলো মানুষের যে দর্শনীয় বিষয়, অর্থাৎ সাগরতলের রহস্য, সাগরের নিচে আসলে কি থাকে সেই রহস্য ঘেরা একটি আমি ভবনের নিচে আছি। এখানে প্রায় 200 প্রজাতির মাছ বা বিভিন্ন প্রজাতির মাছ আছে এবং বিভিন্ন পোকা যেগুলো সাগরের তলেই থাকে কিন্তু। তো সেগুলো দেখার জন্য কিন্তু এখানে মানুষের যে ভিড়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসেন তারা ভিড় করেন এবং সেগুলো দেখেই বিশেষ করে ছোট ছোট বাচ্চারা খুব উৎফুল্ল হয়ে ওঠেন যে এত বড় বড় মাছ এখানে সাগরের থাকার কথা, সেগুলো আয়নার ভেতরে বন্দি। আমরা একটু কথা বলতে চাই, এখানে অনেকেই এসেছেন, বাচ্চাদের নিয়ে এসেছেন। একটু যদি বলতেন কে কে আসলো আর কি কি দেখলো? আসসালামু আলাইকুম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মতো একটা সুন্দর জায়গায় আমরা বেড়াতে আসতে পেরে আমরা নিজেকে খুব ধন্য মনে করি। এখানে বিভিন্ন প্রজাতির মাছ দেখেছি, আর এখানে এই মাছগুলো দেখে আমরা নিজের মধ্যে একটা ইমেজ ধারণ করতে পেরেছি। মাছগুলো দেখতে খুব সুন্দর। একসাথে অ্যাড করা আছে। আমরা আরেকটু যোগ করতে চাই, একটু যদি বলতেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসলে কি এমন আছে আপনারা দেখতে এসেছেন? আচ্ছা, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। আমাদের কক্সবাজার আমরা প্রতি বছরই প্রায় আসা হয়, বাট এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এর আগেও আসছি। আর এটার যে সৌন্দর্য আর সামুদ্রিক অনেক আনকমন এবং আননোন মাছ, আননোন বিভিন্ন জায়ান্ট ফিশ, এইগুলো আমরা দেখতে পারতেছি, যেগুলো আমাদের বাচ্চারা খুবই এনজয় করতেছে। এবং সবচেয়ে বেশি বাচ্চারা এনজয় করে এই কারণে, কারণ ওরা হচ্ছে এই ধরনের প্রাণী, আমরা যেহেতু ঢাকায় থাকে, ওরা কিন্তু এই ধরনের সবসময় নিয়ে যেতে পারি না। আর এখানে আসার পরে দেখা গেছে এই প্লেসটা বাচ্চাদের খুবই পছন্দ। গত বছর এসেছি, এইবারও মানে বায়না ধরছে এই ফিশ ওয়ার্ল্ডে আসবে। আমি আসলে বাচ্চার জন্য আসা হয়, তো ওদের সাথে সাথে আমার নিজেরও ভালো লাগা কাজ করে, তার জন্যই প্রত্যেক বছরই চেষ্টা করি একবার এখানে আসার জন্য। এই আর কি ভালো লাগে। আসলে সাগরতলে কি রহস্য আছে, কি কত প্রজাতির মাছ আছে, পোকা আছে বা বিভিন্ন প্রাণী আছে, সেটি আসলে স্বাভাবিকভাবে আমরা হয়তো 20-30টার মতো নাম জানি, কিন্তু একসাথে 200 প্রজাতির মাছ বা পোকা এখানে যে অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে, সেগুলো আসলে রহস্য জানাটা একটা অনেকের জন্য সাধারণ জ্ঞান, যে বিভিন্ন সময় যদি বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় কিন্তু ওই প্রশ্ন উত্তর পর্বেও কিন্তু সেগুলো চলে আসে। আর এখানে শুধু অ্যাকোয়ারিয়াম নয়, এখানে আছে ইলিউশন মিউজিয়াম, 3D আর্ট মিউজিয়াম, মিরর মেজ, আবার বাচ্চাদের জন্য প্লে জোন, বল কিংডম, ফিশ থেরাপি সেন্টার এবং 3D 90 সহ অনেকগুলো। এখানে যারা আসেন তারা একেবারে নিচ থেকে 4 তলা পর্যন্ত ঘুরে তারপরে এখান থেকে বের হয়। খুব সুন্দর একটি জায়গা, এখানে এসেই সবাই কিন্তু মুগ্ধ হয়। বৃষ্টি দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ এহসান। ইসরায়েল জুড়ে জোরালো হামলা অব্যাহত রেখেছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার ভোরেও দেশটির বিভিন্ন এলাকা লক্ষ্য করে মিসাইল ছুড়েছে দেশটি। এর আগে রাতভর হামলা চালিয়েছে। লক্ষ্য বানানো হয়েছে হাইফার বেশ কয়েকটি স্থান, ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। এছাড়া কুয়েত, সৌদি আরবেও হামলা চালিয়েছে IRGC। এদিকে ইরান জুড়ে তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী। তেহরানে বেসামরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ IDF এর বিরুদ্ধে। ইরানের জ্বালানি স্থাপনায়ও হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ। যুদ্ধ শুরুর পর ইরান জুড়ে এ পর্যন্ত 9,000-এর বেশি স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে কি ইরানের অনমনীয় অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? 3 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে জোরালো পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এর পাশাপাশি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে বিশ্ব তেলের বাজারে তৈরি করেছে লাগামহীন অস্থিরতা। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বেশ চাপেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন চাপ সামলাতে এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প।
গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র তা সময়ের সাথে সাথে ক্রমেই আরও ভয়াবহ হয়েছে। শক্তির ব্যবধান অসম হলেও ইরান এখন পর্যন্ত অদম্য। দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংসের দাবি কয়েকবারই করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অথচ সময়ের সাথে সাথে উল্টা আরও বিধ্বংসী হয়ে উঠেছে তেহরান। মুহুর্মুহু মিসাইল ড্রোনে শত্রুদের বিপাকে ফেলার পাশাপাশি বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীও কার্যত বন্ধ করে দিয়েছে আইআরজিসি, যার জেরে বিশ্ব তেলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। দাম বাড়ার পাশাপাশি অদূর ভবিষ্যতে অপরিহার্য এই জ্বালানির সংকটেও পড়তে পারে বহু দেশ। বাড়ছে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা। ইরান যুদ্ধে মিত্রদের সহায়তা চেয়েও পাননি ট্রাম্প। ইরানের হার না মানা মানসিকতার কারণে যুদ্ধের পেরিয়ে গেছে 24 দিন, এখনও থামার কোনো সম্ভাবনা নেই। দিনকে দিন তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ছে জীবনযাত্রার ব্যয়। অপ্রয়োজনীয় যুদ্ধ না জড়ানোর বার্তা দিয়েই এবার ক্ষমতায় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, অথচ তিনিই এমন এক যুদ্ধ শুরু করেছেন যেটি চায়নি সংখ্যাগরিষ্ঠ মার্কিনই। এমন পরিস্থিতিতে নিজ দেশেও চাপ বাড়ছে ট্রাম্পের উপর। এখনও ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত ফল পায়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, যেভাবে ঘরে বাইরে চাপে পড়ছেন তা সামলাতে এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। এই যুদ্ধটি একেবারে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অজনপ্রিয় ছিল। সময় গড়ানোর সাথে সাথে ক্রমবর্ধমান তেলের দামের কারণে যুক্তরাষ্ট্রের উপর যে অর্থনৈতিক যন্ত্রণা নেমে এসেছে তা একটি জনদুর্ভোগের সৃষ্টি করেছে। আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প এই মাত্রার অর্থনৈতিক ধকল বা এর রাজনৈতিক পরিণতি আর বেশি দিন সহ্য করতে ইচ্ছুক। তবে এখনও নিজেদের অবস্থানে অনমনীয় ইরান, আর তাই চাইলেই মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রেসিডেন্টের সফরের পরপরই ইসরায়েলের কিরিয়াত শমনো এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সতর্কতা সাইরেনের শব্দে আতঙ্কে সাংবাদিক নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় শহরের একটি পাহাড়ে আঘাত হানে হিজবুল্লাহর রকেট। ইরান যুদ্ধ শুরুর পর লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহরটিতে নিয়মিতই রকেট হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এদিকে লেবানন জুড়েও নির্বিচারে তাণ্ডব চালিয়ে যাচ্ছে তেল আবিব। বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও ব্যাপক হামলা চালাচ্ছে। বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। মিডিয়া কমিটি থেকে সরিয়ে দেওয়ার পর পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই সংগঠক। রোববার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে আমজাদ হোসেনের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ মুকসিদুল কামালকে। এরপরেই মেইলে বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন আমজাদ। আর সেখানে ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন এই সংগঠক। এর ফলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বয়স 6 মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন দুজন পরিচালক। এর আগে গত 24 জানুয়ারি ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ইশতিয়াক সাদিক। কারণটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত। আর আপনারা জানেন যে আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ 16-র 6-তে পরিচালনা পরিষদ চাইলে যে কোনো স্থায়ী কমিটি পুনর্গঠন পুনর্বিন্যাস করতে পারবে। হয়তো পরিচালনা পরিষদ মনে করেছেন যে আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার, তো সেখান থেকেই হয়তো পরিচালনা পরিষদ যখন মনে করেছেন যে হয়তো বা আমার সার্ভিস প্রয়োজন হবে না, তারপর থেকে আমার এই ডিসিশনটা নেওয়া। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের 39তম জন্মদিন আজ। দেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেরও নানা রেকর্ডের রূপকার সাকিব। 2015 সালে একসাথে 3 ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়াটাই হয়তো তার ক্যারিয়ারের সেরা কীর্তি। আর সেই সাথে 2019 বিশ্বকাপে তার পারফরম্যান্স ক্রিকেট বিশ্ব ভুলতে পারবে কি? মাগুরা জেলার সদর থানা। 1997 সালের 24 মার্চ সৈয়দ মাসরুর রেজা আর শিরিন আক্তারের কোল আলো করে জন্ম নেন এক ছেলে সন্তান। তিনি আর কেউ নন, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। 2004 সালে বিকেএসপিতে ভর্তি হওয়া সাকিব সময়ের পরিক্রমায় এখন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, তাই নয় কি? লাভ হিম, হেট হিম, বাট ইউ কান্ট ইগনোর হিম। ইংরেজিতে প্রচলিত এই প্রবাদটি যেন তৈরি হয়েছিল সাকিব আল হাসানের জন্যই।
12 জানুয়ারি 2015 বিশ্ব ক্রিকেটের নতুন এক ইতিহাস গড়েন সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে ও টি20তে একই সাথে 3 ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডারের মসনদে বসেন সাকিব। এখন পর্যন্ত বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাটের একসাথে সেরা হওয়ার কীর্তিটা তারই। এটাই প্রমাণ করে ব্যাটে বলে সাকিব ছিলেন কতটা অনন্য। 2019 বিশ্বকাপে পুরো ক্রিকেট বিশ্বকে সাকিব দেখিয়েছেন, চিনিয়েছেন তার জাত। ব্যাট হাতে 606 রান আর বল হাতে 11 উইকেট নিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান এই অলরাউন্ডার। বিশ্বকাপের এক আসরে 5 শতাধিক রান আর 10টির বেশি উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার তিনি। এখন পর্যন্ত দেশের হয়ে 71 টেস্টে করেছেন 4409 রান, নিয়েছেন 246 উইকেট। ওয়ানডেতে 247 ম্যাচ খেলে রান করেছেন 7570, উইকেট নিয়েছেন 317টি। আর 229 টি20তে সাকিবের রান 2551, উইকেট আবার 149টি। এমন অনবদ্য রেকর্ডের জন্য সাকিবকে আপনি ভালোবাসতে বাধ্য। তবে সাকিবের জীবনের প্রতিটি বাকি আছে নানা বিতর্ক। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব গোপন করে পান আইসিসির নিষেধাজ্ঞা। স্ট্যাম্পে লাথি মারা থেকে শুরু করে শৃঙ্খলা ভঙ্গের কারণে বিসিবি থেকেও পেয়েছেন সাজা। তবে সাকিবের সব বিতর্ককে হয়তো ছাপিয়ে গেছে রাজনীতিতে যোগ দেয়াটাই। এ কারণগুলোতেই হয়তো সাকিবকে আপনি ঘৃণাও করতে পারেন। কিন্তু দেশের ক্রিকেটে সাকিবের অবদান, তার ব্যক্তিত্ব, ক্রিকেটের প্রতি তার মেধা আর মনন আপনি কি দূরে ঠেলতে পারবেন? বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়কে তাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন সাকিব আল হাসান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ফ্রান্সের কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। ESPN নিশ্চিত করেছে ফ্রান্সের কোচ হতে দেশটির ফুটবল ফেডারেশনের সাথে মৌখিক আলোচনায় সম্মতি দিয়েছেন জিদান। 2026 বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়বেন বর্তমান কোচ দিদিয়ের দেশামস, আর তারই স্থলাভিষিক্ত হবেন জিদান। জিদানের সাথে আলোচনা অনেকটাই এগিয়েছে, এখন তার সাপোর্টিং স্টাফের নিয়োগ নিয়ে আলোচনা চলছে। 2021 সালের দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছাড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড, ইউভেন্টাস, যুক্তরাষ্ট্র সহ নানা দলের কোচ হবার প্রস্তাব পেলেও ফ্রান্সের দায়িত্ব নেবার অপেক্ষা করছিলেন জিদান। সবকিছু ঠিক থাকলে 5 বছর পর আবারও ডাগআউটে ফিরবেন জিজু। আর দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন এ পর্যন্তই।